না, আমি তো বলেছি যে নির্বাচনের সংস্কারের ব্যাপারে, নির্বাচন তো আমরা সংস্কার একটা কমিশন করেছি, সেই সংস্কারের ব্যাপারে আলাপ হয়েছে, নির্বাচনের ডেটের ব্যাপারে কোনো আলাপ হয়নি। আজকে জামাতের আমির শফিকুর রহমান এসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে। উনি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে, একটা 1-to-1 ডিসকাশন ছিল। এখানে সংস্কার, নির্বাচন সংস্কার, তারপরে জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিং এর জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর আপনারা জানেন যে আগে আমরা বলেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে রিফর্ম কমিশনগুলোর রিপোর্ট হবে, কিন্তু যেহেতু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ঠিক সময়ের মধ্যে, ডেডলাইনের মধ্যে কাজগুলো শেষ করতে পারেন নাই, তো অনেকে এক্সটেনশন নিয়েছিলেন যে কাজটা আরো, কারণ আপনারা জেনেছেন ওনাদের অনেকে এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়েছে, 10-12 ঘন্টা করে। তারপরেও এখন আমরা আশা করছি, ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। আর আমাদের পাসপোর্ট এবং টেক্সটবুক নিয়ে আমাদের কিছু ডেভেলপমেন্ট আছে, সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, ডিজি পাসপোর্ট, উনি আজকে আমাদেরকে একটা সুখবর দিয়েছেন পাসপোর্ট সংক্রান্ত। সুখবরটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশি নাগরিক যারা এই পাসপোর্টের জন্য আবেদন করেন, ওনারা পাসপোর্টের জন্য আবেদন করলে ওনাদের পাসপোর্টটা যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয়, ওনারা একটা SMS পান। এই একটা দেশের মধ্যে এই SMS সার্ভিসটা চালু আছে। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। এছাড়া যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে, বিদেশের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে, তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন, সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। আর মেশিন এই ডেভেলপমেন্টটা এই পাসপোর্টের জন্য। এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট, এটারও একটা ডেভেলপমেন্ট আছে। আমাদের দাপ্তরিক জটিলতার কারণে প্রায় 1,97,000 মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন, সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিং এর জন্য। গত 3 সপ্তাহে 1,82,745টা পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। তো আমরা আশা করছি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে বা পাসপোর্ট ডিপার্টমেন্ট আশা করছে যে এই সেবা দুটো আসলে পুরোদমে যখন এই পাসপোর্টের জন্য এই SMS সার্ভিসটা প্রবাসী ভাই বোনদের জন্য যখন চালু করা যাবে, কালকে যখন চালু হবে, প্লাস এই মেশিন রিডেবল পাসপোর্টের যে জটিলতা, এটা যখন দূর হয়ে যাচ্ছে, যেহেতু এর ফলে প্রায় 1,20,00,000 প্রবাসী বাংলাদেশি এর ফলে উপকৃত হবেন। এছাড়াও পাসপোর্ট অফিসে, বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা পাসপোর্টের জন্য আবেদন করেন, তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা সহজ করার জন্য আরো বেশ কিছু উদ্যোগ চলমান আছে। এই উদ্যোগগুলো, এর মধ্যে একটা তো অবশ্যই আছে যে পাসপোর্ট অফিসগুলোকে কিভাবে দালাল মুক্ত করা যায়, এই নিয়ে সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে, পাসপোর্ট ডিপার্টমেন্টও কাজ করছে। পাশাপাশি একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন করা হয়, আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে, যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না, তাহলে এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে। তো এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে, যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয়, তাদের কাছে অনেকে অনেকভাবে টাকা পয়সা দাবি করেন। তো এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে, প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে,
যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন, এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ম্য এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে। এছাড়াও আরেকটা ডেভেলপমেন্ট আছে এই সংক্রান্ত, পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এবং জুলাই কিলিং এর পরে জুলাই কিলিং এর সাথে জড়িত, জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত, জুলাই কিলিং এর জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। এটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একটা আপডেট। এছাড়া টেক্সট বুক সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। আমাকে এক মিনিট সময় দিন। আমাদের টেক্সট বুকের আমাদের প্রায় 40,15,67,000 টেক্সট বুক বিতরণ করার কথা ছাত্রছাত্রীদের মধ্যে। গতকাল পর্যন্ত 6 জানুয়ারি 2025 পর্যন্ত 11,01,44,716টি টেক্সট বুক ছাপা হয়েছে, এবং এগুলোর অধিকাংশই বিতরণ হয়ে গিয়েছে, এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, এই টেক্সট বুক এখনো অনেকগুলো টেক্সট বুক বিতরণ করা যায়নি, কিন্তু এর ফলে ছাত্রছাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে, যদিও অনলাইন প্ল্যাটফর্মে টেক্সট বুকটা দিয়ে দেওয়া হচ্ছে। টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল আগে। বেশিরভাগ টেক্সট বুক অন্যান্য বছর ভারত থেকে ছাপা হতো। এবার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার টেক্সট বুকগুলো আসলে বাংলাদেশ থেকে ছাপা হবে, যে কারণে বাংলাদেশের এই টেক্সট বুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। এটার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে, সাময়িক একটু দেরি হচ্ছে, সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু সরকার মনে করে যে এটার কিছু পজিটিভ দিকও আছে, এবং তার একটা অন্যতম বড় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের যে বই ছাপা এর সাথে আসলে 10 থেকে 12 লক্ষ শ্রমিক জড়িত, তাদের কর্মসংস্থান আরেকটু তাদের অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়েছেন। এটা আমরা আশা করছি সরকার। এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা ছিল বিগত সরকারের আমলে, টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল। এই চক্রটা এবারও সক্রিয় ছিল, এবং তারা শুরু থেকে কিছুটা অসহযোগিতা করেছে, যে কারণে টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে। তো ভবিষ্যতে এই সমস্যাটা হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে। আপাতত সরকার আশা করছে যে আগামী চলতি মাসের মধ্যেই আসলে সবগুলো টেক্সট বুক ছাপা এবং বিতরণ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে আপডেট। এখন আপনারা এই বিষয়ে বা আরো অন্যান্য যেসব বিষয় আছে, যদি কোনো প্রশ্ন দিয়ে প্রশ্ন করবেন কাইন্ডলি। না হলে তারা বেকার হন, এই ঝামেলা ভেরিফিকেশনটা খুলে দিলে কেমন হয়? পাসপোর্ট তো একজন মানুষের অধিকার, এটা পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন? না, পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে যে আপনার ন্যাশনালিটিটা যাচাই করা, আপনি আদৌ কি বাংলাদেশি ন্যাশনাল কিনা, এটা তো যাচাই। যেমন হচ্ছে যে রোহিঙ্গারা অনেকে ধরেন বাংলাদেশের পাসপোর্ট, আপনারা প্রায় দেখেন যে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে। তো এই জিনিসটা আমরা কিভাবে ডিটেক্ট করি? তো সেই জিনিসটা ডিটেক্ট করাটা হয় অনেকটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। দেখা গেল যে আপনি বুরুঙ্গমারি উপজেলায় এসে একটা ফ্যামিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন, দেখা গেল ওরা আসলে বাংলাদেশের নাগরিক না। তো এই যে পাসপোর্টের যে নাগরিকত্বটা আমি যে যাচাই করাটা, এটা একটা পুলিশ ভেরিফিকেশনের মধ্যে যেতে হয়। এটা আসলে যদিও জিনিসটা মানে অনেকের জন্য অস্বস্তিকর এবং কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে, বা এটার মাধ্যমে অনেকে এক্সটোরশনও হয়, কিন্তু সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুর কারণে এই বিষয়টা আমরা পুলিশ ভেরিফিকেশন আমাদের করতেই হচ্ছে। না, আপনি কিভাবে মনে করছেন যে ঠেকানো যায় নাই? কত কত রিপোর্ট আসছে না, আপনি তো যে কয়েকটা দেখছেন, আমরা যেগুলো ডিটেক্ট করে পাই সেগুলো তো আর আপনাদের সবগুলো তো আর জানেন, যেগুলো থানায় পুলিশে হয় সেগুলো আপনি জানতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা বই ছাপায় গত বছর যে চক্রটা বই ছাপিয়েছিল তারাই এবার বইয়ের
যে জানেন যে মুস্তফা আওয়ামী লীগের মন্ত্রী তার ভাই মালিক সেই মানে 30 লাখ বিপিএফ এরকম আওয়ামী লীগের যারা সরাসরি আওয়ামী লীগের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল এরকম বেশ কয়েকজন নেতা এবার বই ছাপা আসছে। এনসিটিভিতে যারা কর্মকর্তাকারী আছে এদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের তাদেরকে সরানো হয়েছে। এবার যে বইয়ের পাঠানোর যে চিত্র তাতে মার্চের আগে বই শেষ হবে না। আপনারা কি মনে করেন যে জানুয়ারির মধ্যে বই পাঠানো সম্ভব কিনা? আমাদের কাছে যে তথ্য আছে মার্চের আগে বই যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই বিষয়টা আসলে শুরুতেই ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে 11 কোটি বই ছাপা হয়েছে এবং এই বইগুলোর অধিকাংশ বিতরণ হয়ে গেছে এবং আমরা এটাও বলেছি আমাদেরকে এনসিটিভি থেকে জানানো হয়েছে যে ওনারা আশা প্রকাশ করেন যে এই মাসের মধ্যে বইগুলো বিতরণ করা সম্ভব হবে। আর আওয়ামী লীগ বা বিগত সরকারের যে সাথে ঘনিষ্ঠ কিছু লোক এটার সাথে জড়িত ছিল বা তারা কাজ পেয়েছে এটা আমরা তো এই বিষয়টা আমরা ব্যাখ্যা দিয়েছি এবং আমরা বলেছি যে এটা আমরা পুরোপুরি ডিনাই করিনি, এরকম অনেকে কাজ পেয়েছে এবং তারা অসহযোগিতা করেছে সেটা একটা বড় কারণ। কিন্তু এবং সেই কারা অসহযোগিতা করেছে সেটাও কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা তদন্ত করে এটার সাথে যদি এনসিটিভিরও কেউ জড়িত থাকে এই ধরনের সমস্যা তৈরির ক্ষেত্রে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ বলেন। আপনি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জুলাই প্রক্লামেশন নিয়ে একটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কি সম্পর্ক, তো সেটা কবে নাগাদ হতে পারে, কোন ধরনের অগ্রগতি আছে? না, আমি বলতে পারি যে কিছু প্রোগ্রেস হচ্ছে, আর স্পেসিফিক আমি বলছি না। এটা যখন আরো কংক্রিট প্রোগ্রেস হবে এটা আমরা আপনাদেরকে জানাবো। আমি হাসিব বিল্লাহ, কাজ করছি এখন টেলিভিশনে। কোথায়? আমাদের আমিরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে আমি একটু জানতে চাই যে বিএনপি বিভিন্ন নেতারা বলছেন যে এই বছর চলতি বছরের নির্বাচন সম্ভব, জামাত কি 26শে জুন পর্যন্ত সময় দিতে চাই, কি আলাপ হয়েছে? না, আমি তো বলেছি যে নির্বাচনের সংস্কারের ব্যাপারে, নির্বাচন তো আমরা সংস্কার একটা কমিশন করেছি, সেই সংস্কারের ব্যাপারে আলাপ হয়েছে, নির্বাচনের ডেটের ব্যাপারে কোনো আলাপ হয়নি। আরেকটা বিষয় জানতে চাই যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটার জন্য একটা রোডম্যাপ বা একটা প্রশিক্ষণ সবকিছু মিলে তিনি প্রস্তাব করেছেন। আসলে সরকার কি ভাবছে, আগে কি স্থানীয় সরকার নির্বাচন ভাবছে সরকার? এটা এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটা নিয়ে কথাবার্তা বলবেন, তারা এটা পরে জানাবেন। জানিয়েছি কিনা আমরা, এবং কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে তো 45 দিনের বেশি তার ভারতে বা অন্য কোনো দেশে স্টে করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের অনুরোধ আগে থেকে জানিয়েছিলাম, নতুন করে পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়েছি কিনা, আর 75 দিনের মধ্যে আর কে কে আছে যদি উল্লেখ করতে পারেন কয়েকজনের নাম। ধন্যবাদ আপনাকে। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রিকমেন্ড ইস্যু করা হয়েছে। আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম ধাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। কোর্টের বিষয়টা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমার বাচ্চার জন্ম সনদ করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল স্কুলে ভর্তি করার সময়, এবং একই সাথে এই জন্ম সনদ করতে তার বাবা মায়ের জন্ম সনদ করতে হচ্ছে, অনলাইনে থাকতে হচ্ছে, এবং একই সমস্যা যেমন এবং পাসপোর্ট করার ক্ষেত্রেও হচ্ছে। এই জন্ম সনদ না থেকে পাসপোর্টের না পাওয়ার একটা সময় বিড়ম্বনা হচ্ছে। ধন্যবাদ। জন্ম সনদ পাসপোর্টের জন্য একটা রিকোয়ারমেন্ট, এটা আবশ্যিক দলিল। তো এটা ছাড়া তো আসলে কাউকে পাসপোর্ট দিতে গেলে তো তার জন্ম তারিখ, তার নাগরিকত্ব, এই তথ্যগুলো নিশ্চিত হতে হবে। এখন এটা যদি প্রোভাইড না করা যায় তাহলে পাসপোর্ট তো আসলে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বা দালিলিক আবেদনের ভিত্তিতেই পাসপোর্টটা দেওয়া হবে। তো যেই দলিলগুলো পাসপোর্টের জন্য রিকোয়ার্ড সেগুলো অবশ্যই প্রয়োজন এবং সেটা দিতে হবে। এই বিষয়ে আসলে নতুন করে আর অন্য কোনো কিছু এখনো ভাবা হয়নি।
আপনার যে সমস্যাটার কথা এটা আমরা পাসপোর্ট অফিসে পৌঁছে দেব, ওনারা তারপরে আমাদের সিদ্ধান্ত জানাবেন। একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য আসলে শেখ হাসিনার যে পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আগে বাতিল করা হয়েছে, তার ওইটা বাদে তার অন্য কোনো পাসপোর্ট ছিল কিনা যেটা এখন বাতিল করা হবে? আইনগতভাবে আমরা যতটুকু জানি যে একজনের একাধিক পাসপোর্ট রাখার কোনো সুযোগ নেই। ওনার যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়ে থাকে তাহলে ডিপ্লোম্যাটিক পাসপোর্টই বাতিল করা হয়েছে। এনি আদার দুইটা কোশ্চেন নিব। আমি মহিউদ্দিন জনি, বাংলাদেশ পাবলিক একাডেমি থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র টেকনাফে ইয়াবা ব্যবসা সহ বিচার বহির্ভূত হত্যা, খুন এবং গুম বেড়েই চলছে এবং আপনারা হয়তো দেখেছেন সম্প্রতি প্রায় 17 জন বন বিভাগের সদস্যকে গুম করা হয়েছে। একই সাথে 14 বছর স্কুল পড়া ছাত্রকে মিথ্যা অস্ত্র মামলা দিয়েছে পুলিশ এবং এই নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনা জোর উঠেছে। সাধারণ জনগণ দুদক বলছে, বিগত সরকারের আমলে এত ওপেনলি অস্ত্র নিয়ে মানুষকে গুম করা, খুন করা এগুলো আসলে করা হয়নি এবং গত 5 মাসে প্রায় অর্ধশতাধিকের বেশি মানুষকে গুম করা হয়েছে। তো জনগণের পক্ষ থেকে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার এই সমস্যার সমাধানে বিশেষ কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে না কেন? ধন্যবাদ। না, বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং সেই অনুযায়ী আপনারা দেখছেন যে আমরা বারবার ক্রাইমের ফিগার দিচ্ছি এবং ক্রাইমের ফিগার কিন্তু শো করছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক বেটার। আপনি যেটা বললেন যে টেকনাফ বা ওই রিজিয়নে, আপনি জানেন ওই রিজিয়নটা যেহেতু একটা মানে ড্রাগ ট্রেডের একটা জায়গা, সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেও যে খুব ভালো ছিল তা না, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার করার জন্য। আমি মহসিন কবির আলী কাজ করি জিটিভিতে। আমার আসলে ঘোষণাপত্র নিয়ে আমার প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা 15 জানুয়ারি পর্যন্ত সময় থেকে দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। আপনারা কি কোনো টাইম ফ্রেম নির্ধারণ করেছেন কিনা যে তাদের সঙ্গে আলোচনা যদি চলবে তারপরে এটা জারি হবে, চূড়ান্ত কোনো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন? আমি গত প্রেস কনফারেন্সে এটার আমি মনে হয় উত্তর দিয়েছি, আপনি ফলো করেন নাই। আর আমি আবারও বলছি, এটা নিয়ে আমাদের প্রোগ্রেস হচ্ছে। এটা যখন স্পেসিফিক এটার কিছু রেজাল্ট হবে, এটা কংক্রিট কিছু প্রোগ্রেস হবে, আপনারা আরো জানবেন। থ্যাংক ইউ। এনি আদার? আমি নুরুল সিদ্দিকী, ডেইলি বাংলাদেশ আপডেট ইংলিশ। এখানে একটা বিষয় কি, আমি যে আপনার এনসিটিভির যে সিলেবাস অনুযায়ী বই প্রকাশ করে, একটা সাবজেক্টে যেহেতু আমি ইংলিশ স্টুডেন্ট, একটা সাবজেক্টে বলবো সেটা ইংলিশ। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, তারপরে দেখা যায় এসএসসি পর্যন্ত পড়ানো হয়। দেখা যায় একটা স্টুডেন্ট ইংলিশ পড়তে গিয়ে তার লিখতে গিয়ে ঝামেলা হয়। একটি বই যেটা এ পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না, দ্য লার্নিং ইংলিশ ইজি ওয়ে, সৈয়দ আহমেদ কাশিম ইউনিভার্সিটি ছিলেন, এটা একটা রাইটিং। এই বইটা চমৎকার একটা বই, যে বইটা অন্তর্ভুক্ত করা হয় না। সিলেবাসগুলো দেখা যায়, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু গতানুগতিক পড়ানো হয়। এই সিলেবাসের ক্ষেত্রে কি আপনারা এই সমস্ত দৃষ্টিকোণ রাখছেন কিনা সেটা আমার তাদের এগুলো নেওয়া হচ্ছে, বই বা তাদের আপনার কি বলে পরামর্শ নেওয়া হচ্ছে, এই জিনিসটা আমাদের। ধন্যবাদ। আপনার সাজেশনটা যারা টেক্সট বুক নিয়ে কাজ করেন ওনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তো সেটা আবার তারা বলেছিল যে প্রেস মিটিং এ বলা হয়েছে, কিন্তু আমরা 7 টাকা পেয়েছি। পরবর্তীতে তারা আবার সংশোধনে দিয়েছে যে আপনি কৃষি ইনস্টিটিউশনে একটা প্রোগ্রামে আমার কথা বলেছেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা আবুল কালাম আজাদ মজুমদার ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি দুইটা ফিগার বলেছেন, একটা 75 আর একটা 20। এই দুটো একটু যদি আবার একটু বলেন যে কোনটা কি জন্য বাতিল করা হয়েছে পাসপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, আমি প্রথমটা উত্তর দিয়ে নেই। সেটা আমি যেটা বলেছি যে আপনারা জানেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এটা এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে।
আর একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরো বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। মানে প্রথমার্ধ 2026-এর প্রথমার্ধের কথা বলেছে, সেইটারই আমি আজকে একই জিনিসই বারবার বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জিনিসটাকে ইন্টারপ্রিটেশনে হয়তো বা ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো হচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এরপরেও কিন্তু এটা নিয়ে বাইরের পত্রিকা দেশি নুরুল কবির ভাইকেও বোধহয় এই নিয়ে আরো ক্ল্যারিটির সাথে এগুলো কথা বলেছেন। সংস্কার আসলে দীর্ঘদিন লাগবে, রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু তারা পাশাপাশি বলছে যে একটা রাজনৈতিক সরকার প্রয়োজন, সংস্কার চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলো যদি দাবি জানায় যে ডিসেম্বরের মধ্যে যতটুকু পারা সম্ভব সংস্কার শেষে নির্বাচন, সেক্ষেত্রে গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি হবে? এটা তো স্যার তার জাতির উদ্দেশ্যে ভাষণে এটা বারবার উনি ওইখানেও বলেছেন, পরবর্তীতে উনি ওনার ইন্টারভিউতেও বলেছেন। এটা ডিপেন্ড করছে যে আমাদের অংশীজনরা কি মনে করেন, ওরা কি চাচ্ছেন, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমাদের সাথে যে ডায়ালগে তারা কি ডিজায়ারটা প্রকাশ করেন সেটার উপরে, বা কতটুকু রিফর্ম ওনারা চান সেটার উপরে। আর রিফর্ম তো সত্যিকার অর্থে একটা দেশের রিফর্ম একটা চলমান প্রক্রিয়া, বছরের পর বছর লাগে। কিন্তু আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা অনেক। তারা মনে করছেন যে জনগণ মনে করেন যে যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাহলে অনেকগুলো রিফর্ম করা হবে। আর আপনি জানেন জুলাই আগস্টের আন্দোলনের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই এতগুলো রিফর্ম কমিশন করে দেওয়া হয়েছে, এবং তার আলোকে এই রিফর্মগুলো কেন করে দেওয়া হয়েছে, যাতে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় আমরা ফিরতে পারি। এই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় যতগুলো রিফর্ম লাগে সেগুলোর ব্যাপারে আমরা অংশীজনদের সাথে চিফ অ্যাডভাইজার এবং ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই অনুযায়ী তাদের ডিজায়ার কি অংশীজনের, সেই অনুযায়ী তাদের সাথে ডায়ালগ করে তারপরে এগুলো বিষয় ডিসাইড হবে। ভাই আমার দুইটা প্রশ্ন। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন বাকি আছে, এটার জবাবটা একটু ক্লিয়ার করি। উনি জানতে চেয়েছিলেন যে পাসপোর্ট বাতিলের বিষয়ে যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। আমার মাঝি জান জোগাড় টেলিভিশনে 1 নম্বর প্রশ্ন হলো, আজকে ফেলানি হত্যা দিবস। আপনারা ক্ষমতায় আসার পর, আপনারা দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড চলতেছে, এটা বন্ধে আপনাদের কোন উদ্যোগ আছে কিনা? 2 নম্বর হলো দাবি ভোটের যে বিষয়টা ছিল, সেখানে যারা তৎকালীন ডিসি ছিলেন এবং যারা পুলিশ সুপার ছিলেন, বিশেষ করে যারা দায়িত্বে ছিলেন আর কি, তাদের সম্পদের একটা হিসাব নেওয়ার একটা নিউজ আমরা দেখলাম মাঝে, বা তাদের বিষয়ে খতিয়ে দেখার যে বিষয়টা, সেটা আপনাদের কতটুকু অগ্রগতি? প্রথমটা কি বললেন যেন, ফেলানি দিবস। আমরা তো বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন, আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল। আমরা প্রত্যেকটা বর্ডার কিলিং এর ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি। এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন। এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। আর সেটা এ বিষয়ে আমি কমেন্ট না করি, কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন, সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। থ্যাংক ইউ।